স্বাগত ব্যবসাপাতি সারাদিনের সাথে আছে আমি শারমিন। সেতু শুরুতেই দেখে নেব ঢাকার পুঁজিবাজারে ইন্ডেক্সের মুভমেন্টটা কেমন রয়েছে। আজকে সপ্তাহের তৃতীয় কার্যদিবস, শুরুতেই একটা ইতিবাচক ধারা দিয়ে লেনদেন শুরু হয়েছে, যদিও সেই অবস্থান থেকে অনেকেই নেমে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ ট্রেন্ডেই মার্কেটে আমরা মুভমেন্টটা দেখতে পাচ্ছি। ডিএসসি প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্সটা এই মুহূর্তে 3.96 পয়েন্টের মতো বেড়ে 4,481 পয়েন্ট অবস্থান করছে। পাশাপাশি ডিএস30 ইন্ডেক্সটি বেড়েছে 3.88 পয়েন্ট, অবস্থান করছে 1,734 পয়েন্টে, এবং সরিয়া সূচক ডিএসসি এস ইন্ডেক্সটি এই মুহূর্তে 2.58 পয়েন্টের মতো বেড়ে 1,097 পয়েন্টে রয়েছে। মোট লেনদেন 166 কোটি টাকা ছাড়িয়েছে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে। হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে এই মুহূর্তে দর বৃদ্ধি তালিকায়। এই মুহূর্তে আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি, 118টি দর হারিয়েছে এবং 89টি দর বেড়েছে। শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 98টি দর বেড়েছে, 121টি দর হারিয়েছে। মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে 5টি ফান্ডে দর বেড়েছে, 13টি ফান্ড দর হারিয়েছে। এই ছিল এখনকার মতো সূচক এবং লেনদেনের সবশেষ অবস্থান। জানিয়ে রাখি, ব্যবসাপাতি অনুষ্ঠান চলাকালে আপনারা আপনাদের মতামত এবং প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে। আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিন, এরপর আপনার নাম লিখে মতামত এবং প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। পুঁজিবাজার নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাইডিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর জহিরুল ইসলাম। কথা বলছি তার সাথে। ডক্টর জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, ভালো আছি। শুরুতে জানতে চাইবো, ইন্ডেক্সের মুভমেন্টটা দেখলেন আজকে অনেকটা ইতিবাচক ধারাতে আমরা দেখতে পাচ্ছি, লেনদেন চলছে, কিন্তু ট্রানজ্যাকশনের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি খুব ধীর গতিতে যাচ্ছে। কেমন মনে হচ্ছে সার্বিক পরিস্থিতি? হ্যাঁ, আমরা তাই দেখলাম, এবং আপনি দেখেন গতকালে যদি আমরা ট্রেড দেখি, সেখানেও কিন্তু আপনার ইন্ডেক্সের খুব বেশি মুভমেন্ট হয়নি, অল্প খুব পয়েন্ট পজিটিভ ছিল। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে একটু বলবো যে মনে হচ্ছে যে জিনিসটা, যে লেনদেনের যে বিষয়টা, এটা কিন্তু গতকাল আমরা দেখলাম 300 কোটি টাকার কাছাকাছি লেনদেন ছিল। অথচ আমরা যদি দেখি যে সপ্তাহ দুয়েক আগে বা তিনেক আগে কিন্তু আমরা দেখেছি মার্কেটেই 1000 কোটি টাকার লেনদেন হয়েছিল। তো সেখান থেকে আমরা দেখলাম যে হঠাৎ করে আস্তে 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 গ্র্যাজুয়ালি আপনার টার্নওভারটা কমে গেল। তো এটা আমি যেটা বুঝলাম যে না, এটা আসলে আমাদের মার্কেট, এটা কি স্বাভাবিকভাবে কিন্তু লেনদেনটা হচ্ছে না, ঠিক আছে। ওই সময় একটা হাইপ তৈরি হয়েছিল, বাজেট ছিল, বাজেটের আগে দিয়ে আপনার হয়তো একটা হাইপ সৃষ্টি হয়েছিল, যার ফলে ওই মুভমেন্টটা হয়েছিল। এখন যেটা হচ্ছে, এখন ইনভেস্টর একটু আমার মনে হয় একটু শেকি আছে, এবং যার ফলে অনেকেই হয়তো সাইড লাইনে বসে আছে, এবং যার ফলে আপনার লেনদেনের পরিমাণটা কমে গেছে। এবং আলটিমেটলি লেনদেন কমে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখতে ইন্ডেক্সের মুভমেন্টও কিন্তু আমরা সেরকম দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের পার্টিসিপেশনটা আপনি কিভাবে দেখছেন? আসলে দেখেন, ইনস্টিটিউশন ইনভেস্টররা আপনারা জানেন 2010 সালে যে ধস হলো, সেই ধসে কিন্তু তারা অনেকেই তাদের ইকুইটি, কি বলবো আমি, তাদের যে এক্সপোজার ছিল বা তাদের ইনভেস্টমেন্ট ছিল, সেটা কিন্তু তাদের ফুল তারা ফোর্সে তারা কিন্তু ইনভেস্টমেন্টটা করেছিল, এবং পরবর্তীতে তারা কিন্তু সেটা আপনার দেখা যাচ্ছে যে কি বলবো, মেকআপ করতে পারেনি, এবং যার ফলে মার্জিন লোন আমাদের এই মার্কেটে কিন্তু আপনার মার্চেন্ট ব্যাংকগুলোর যে মার্জিন লোন আছে প্রায় 8000 কোটি টাকার মতো আছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু অনেকেরই ইকুইটি নেগেটিভ হয়ে গেছে, এবং এই নেগেটিভ থাকার ফলে তারা কিন্তু নতুন করে যে শক্তি অর্জন করবে সেই তার ফুয়েলটা তারা পাচ্ছে না। আর তারপরে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রেশারও আছে, সেটা হলো 2016 সালের জুনের মধ্যে তাদের কিন্তু আপনার যদি ওভার এক্সপোজার থেকে সেটাও তাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো সব মিলে নতুনভাবে যে আপনার ইনস্টিটিউটরা যে ইনভেস্ট করবে বা সেই স্কোপটা নাই, যার ফলে তারাও অনেকে সাইডলাইনই বসে আছে বলে মনে করি। আচ্ছা, আমি একটু বাজেট প্রসঙ্গে যেতে আছি, যে আপনি জানেন যে 4 তারিখে বাজেট নেওয়া হয়েছে, এবং এ মাসের শেষের দিকে হয়তো বা এটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। সেক্ষেত্রে পুঁজিবাজার বান্ধব যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের কর্পোরেট ট্যাক্সের কমানো হয়েছে, এই বিষয়টিতে কেমন ইম্প্যাক্ট পড়বে বলে আপনার মনে হয়? আমি প্রথমে আসলে আমার ধন্যবাদ দিতে চাই মাননীয় অর্থমন্ত্রী সাহেবকে, যে উনি খুব সুন্দর একটা বাজেট দিয়েছেন, স্পেশালি পুঁজিবাজার বান্ধব, এবং এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো ক্যাপিটাল মার্কেটকে বুস্ট আপ করার জন্য পজিটিভ। এই জন্য আমি তাকে ধন্যবাদ দিব। এবং আপনি যেটা বললেন যে কর্পোরেট ট্যাক্সের যে কথাটা, স্পেশালি আপনার দেখেন লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে 2.5% মতো কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে, এবং স্পেশালি যেটা আমাদের দাবি ছিল বেশ কয়েক বছর যাবত, যারা ফাইন্যান্সিয়াল কোম্পানি, যারা লিজিং বা ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তাদের ট্যাক্সের হারটা কিন্তু অনেক বেশি ছিল, আপনার 42.5%, এবং সেটা আমরা বলে আসতেছিলাম যে এটাকে কিছুটা আপনার রেশনাল যেন করা হয়, এবং আমরা প্রস্তাবটা এর আগে অনেকবার দেওয়া হয়েছিল 2.5% কমানোর জন্য। সেটা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এই বছর তার সেই কথাটা রেখেছেন, এবং সেটা 2.5% কমিয়েছেন। বিকজ আপনি দেখেন আমাদের মার্কেটে আপনার যে লিস্টেড কোম্পানিগুলো আছে, তাদের কিন্তু আপনার, আমি বলবো যে আপনার এখানে মার্কেট ক্যাপিটালেশন হিসাবে কিন্তু প্রায় 40% কিন্তু এই যে লিজিং, আপনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি
আর্থিক প্রতিষ্ঠান এবং যার ফলে এদের ক্ষেত্রে যেটা হবে যে ট্যাক্স কমানোর ফলে তাদের ডিভিডেন্ড দেওয়ার যে সক্ষমতাটা সেটা কিন্তু বাড়বে এবং তার বেনিফিটটা কিন্তু আমাদের যারা বিনিয়োগকারী ভাইরা যারা আছেন তারা কিন্তু সেই সুফলটা তারা ভোগ করবে এবং সেটা হয়তো বা এখন আমরা তার ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি না, বাট একটু যদি আমরা ধৈর্য ধরি বা একটু সময় যদি নেই তখন দেখা যাবে এর একটা ভালো রেজাল্ট কিন্তু ইনভেস্টররা পাবে। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে বাজেটের এই প্রস্তাবনাগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজার বান্ধব বিষয়গুলো, এই বিষয়গুলো সাধারণ ইনভেস্টরদেরকে পৌঁছে দেওয়ার জন্য বা স্প্রেড করার জন্য কি আপনাদের ব্রোকারেজ হাউস থেকে কোনো উৎসাহ বা কোনো ব্রিফিং করেছেন? হ্যাঁ, এটা আসলে স্পেশালি যেটা করা হয়, আমরা জানি যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে তারা কিন্তু একটা পোস্ট বাজেট একটা ব্রিফিং দেয় এবং সেটা যথারীতি করেছে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ আমি যতটুকু জানি যেদিন বাজেট হয়েছে তার পরের ওয়ার্কিং ডেতেই তারা এই নিয়ে একটা ব্রিফিং করেছে এবং সাংবাদিক ভাইদেরকে নিয়ে জিনিসটা নিয়ে তারা একটা সেমিনার করেছিল এবং সেখানে ফুল জিনিসটা তারা ডিসকাশন করেছিল এবং এর মধ্যে আমার মনে হয় বিনিয়োগকারী ভাইরাও তার মেসেজটা পেয়েছে এবং সেখানে অনেকগুলো বিষয় ছিল। তার মধ্যে ইনভেস্টরদের জন্য সরাসরি যে জিনিসটা ছিল, আপনি জানেন যে ডিভিডেন্ডের ক্ষেত্রে আগে 20,000 টাকা পর্যন্ত আয়কর মুক্ত ছিল, সেটাকে এই গভর্নমেন্ট কিন্তু আরো 5,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করেছে। তো তার বাইরেও আরো অনেকগুলো বিষয় ছিল, স্পেশালি ব্রোকারদের একটা দাবি ছিল। আমি একটু আপনি ক্লিয়ার করি, এটাও কিন্তু আমি গভর্নমেন্টকে সাধুবাদ জানাই এবং এটা একটা ভালো কাজ গভর্নমেন্ট করেছে। সেটা হলো যে যদি কোনো ইনস্টিটিউট তার নামে যদি কোনো শেয়ার ব্যবসা করে বা বিয়া অ্যাকাউন্ট খুলে যদি শেয়ার ব্যবসা করে এবং সেখানে যদি প্রফিট হয়, আপনি জানেন ইনস্টিটিউটের ক্ষেত্রে কিন্তু আপনার 10% ট্যাক্স দিতে হয়, যেটা লভ্যাংশের উপরে নিয়ম, এবং সেটা ব্রোকারদের দায়িত্ব ছিল যে সেটা কালেক্ট করা। এনবিআর আমাদেরকে সেরকম আদেশ দিয়েছিল, বাট সেটা আমরা দেখেছি যে এটা যদি করতে হয় বা করতে যায় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিকজ যে কোনো একটা ইনস্টিটিউটে দেখা যাচ্ছে যে হয়তো আমার হাউজে অ্যাকাউন্ট আছে, আরও 2টা হাউজে তার অ্যাকাউন্ট থাকতে পারে, হয়তোবা এই আমার হাউজে হয়তো তার প্রফিট হয়েছে বাট আরও 2টা হাউজে তার লস হয়েছে। তো আলটিমেট এই জিনিসটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব না যদি সেই প্রতিষ্ঠান যদি আমাদেরকে সেই ইনফরমেশন না দেয়, যার ফলে এই ধারাটাই গভর্নমেন্ট মানে এই বাজেটে এটা মানে বাতিল করা হয়েছে এবং এটা আমি মনে করি যে একটা গুড ডিসিশন। ব্রোকারেজ হাউসে না হয় কোম্পানি তার নিজস্ব ভাবে কালেকশন করে তারা আয়কর বিভাগে তাদের এই প্রফিট এন্ড লসটা তারা জমা দিবে বা দেখাবে যদি তাদের শেয়ার ইনভেস্টমেন্ট থাকে। আরেকটি বিষয় আমি জানতে চাইবো যে সিডিপিএল এ ইকুইটি চার্জটা নিয়ে একটু জানতে চাইবো। আপনাদের ব্রোকারেজ হাউসগুলো এই বিষয়টাকে অনেকদিন ধরে সাফার করছিলেন যে সিডিপিএল এ চার্জ কমানোর জন্য। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে উদ্যোগী নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা সিডিপিএল এর যে মাননীয় এমডি সাহেব এবং চেয়ারম্যান তাদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে এই সিডিপিএল চার্জটা কিছুটা কমিয়েছে, বাট আমাদের দাবি ছিল যে আরো বেশি তারা যেন কমায়। তো সেটা কিছু কমিয়েছে তারা এবং আমি যতটুকু জানি যে প্রায় যে আমাদের চার্জ ছিল তার থেকে 8% কমানো হয়েছে, 8 না আই থিঙ্ক 15% মতো কমানো হয়েছে, আর একটু আমরা কমানোর দাবি জানিয়েছিলাম। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি জানেন যে আমাদের হচ্ছে ইকুইটি বেসড মার্কেট, আমাদের মেইন ইনভেস্টমেন্টই হচ্ছে ইকুইটি থেকে আসে। সেক্ষেত্রে আমরা যদি বাইরের দেশগুলোতে দেখি যে সেখানে কিন্তু ইকুইটি থেকে দেখা যায় 100%-এর মধ্যে 30% আসে ইকুইটি থেকে, বাকি সবগুলো ওদের প্রোডাক্টস ভ্যারিয়েশনস অনেক বেশি। সেই জায়গা থেকে আমাদের দেশের প্রোডাক্টস ভ্যারিয়েশনসটাতে কোন কোন বিষয়গুলো আপনার কাছে মনে হয় যে আরো বেশি ভাইব্রেট করা উচিত, এবং এই বিষয়টি একটু জানতে চাইবো আপনার কাছে। আসলে দেখেন আমাদের মার্কেটটা পুরোটাই কিন্তু ইকুইটি বেসড। হ্যাঁ, অল্প কিছু আমাদের জানেন যে বন্ড আছে, এখানে কিছু মিউচুয়াল ফান্ড আছে, তো মেজরিটি হলো ইকুইটি, যার ফলে ইকুইটি মার্কেট কিন্তু অলওয়েজ একটু রিস্কি। এবং যারা ইকুইটি মানে এই সম্পর্কে যাদের স্টাডি নাই বা যারা বুঝে না তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ওই ইনভেস্টমেন্ট করতে গেলে তার কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আপনার এখানে একটু ভেরিয়েশন আসলে থাকা দরকার। যেমন মিউচুয়াল ফান্ডের যদি সংখ্যা আরো যদি বাড়ানো যায় এবং স্পেশালি আমি বলবো বন্ডের কথা, হ্যাঁ, বন্ডগুলোকে যদি জনপ্রিয় করা যায় তাহলে এবং সেখানে যদি ইনভেস্টমেন্ট বেশি আনা যাবে, ইনভেস্টর যদি বেশি আনা যায়, তারা কিন্তু আমার মনে হয় যে তখন এই যে আপনার তারা যে লস করে অনেকে সেটার পরিমাণটা কমে আসবে। তার বাইরেও আরো কিছু আছে যেটা ডিএসসি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, তারা একটা ফান্ড নিয়ে আসতেছে আপনার ইটিএফ আমরা যেটা বলছি এক্সচেঞ্জ ট্রেড ফান্ড। তো এই ফান্ডটা চালু হলে একটু ভেরিয়েশন আসবে। তার বাইরেও আরো কিছু আছে যেগুলো হয়তো আমাদের দেশে এই মুহূর্তে চালু করা যাবে না, কারণ আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করেই চলছি। এক্সচেঞ্জ সবে মাত্র ডিমিউচুয়ালাইজ হলো, একটু সময় লাগবে, আস্তে আস্তে আমার মনে হয় যে নতুন অনেক প্রোডাক্ট এখানে দেওয়া যাবে। সেই জায়গা থেকে বন্ড মার্কেট নিয়ে এবার প্রস্তাবনাতে যে বিষয়গুলো আনা হয়েছে সেগুলোকে আপনার কাছে মনে হয় যথেষ্ট বা যথোপযুক্ত? না দেখেন, এখানে আসলে হয়েছে কি বন্ড মার্কেটটাকে পপুলার করার জন্য এটা নিয়ে কিন্তু আমাদের মনে করি যে এক্সচেঞ্জকে বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবাইকে একটু যদি মিলিতভাবে তারা যদি কাজ করে এবং এটা নিয়ে যদি মানে একটু উদ্বুদ্ধ করা হয়, সেরকম ভাবে উদ্বুদ্ধ করা হয়, তাহলে কিন্তু আপনার এখানে ইনভেস্টর যারা তারা এটা সম্পর্কে জানবে, হ্যাঁ, যে এটা যে একটা সিকিউরড মানে ইনভেস্টমেন্ট, এখানে যে খুব বেশি লস হওয়ার সম্ভাবনা তো থাকবে না বা হয় না, এটাকে উদ্বুদ্ধ করতে হবে এবং তখনই কিন্তু আপনার এই জনপ্রিয়তাটা
মার্কেটটা বাড়বে এবং তখন মানুষ এখানে ইন্টারেস্টেড হবে তারা ইনভেস্ট করার জন্য। আমরা একটু আইপিও মার্কেটে চলে যাব। আপনি জানেন যে বেশ কিছু আইপিও ফোর্থকামিং আসছে, সেই জায়গা থেকে ভালো আইপিও পুঁজিবাজারে আনার ক্ষেত্রে ডিএসসি, আপনি জানেন যে আগে যেটা ছিল যে ইনভেস্টিগেশনের বিষয়টা, যে আইপিও তো আবেদন করার পরে যে ইনভেস্টিগেশন সেটা শুধুমাত্র বিএসসি ছিল, এখন থেকে ডিএসসিও করতে পারবে। সেই জায়গা থেকে ভালো কোম্পানি আনার ক্ষেত্রে কি ডিএসসির কোনো ভূমিকা এখানে জোরালোভাবে রাখার কোনো সুযোগ রয়েছে? অবশ্যই এখন যেহেতু এখন আমরা ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা আমি বলবো যে তারা খুবই একটা শুভ ভালো উদ্যোগ তারা নিয়েছেন। এবং দেখেন, একটা স্বাধীন প্রতিষ্ঠান ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজ হিসেবে আমি বলবো, এবং এখান থেকে তারা যদি কোনো মতামত তারা যদি প্রদান করে, এবং সেটা কিন্তু আমি মনে করি আমাদের ইনভেস্টরদের জন্য সবার জন্যই ভালো হবে। এবং সেই সুযোগটা কিন্তু আগে ছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের ছিল। তো যার ফলে এর পরবর্তীতে কোনো একটা কারণে হয়তো বা জিনিসটা বাতিল হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটাকে আবার নতুন করে তারা আবার এটাকে যুক্ত করেছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জগুলো তাদের মতামত দিতে পারবে যে কোনো একটা আইপিও যখন মানে পারমিশন হবে, তো তার আগে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া বা জানা, ঠিক আছে, যে এই কোম্পানিটার কি অবস্থা, তাদের অ্যাকাউন্টস ঠিক আছে কিনা, কোম্পানির কি অবস্থা, সবকিছু দেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক একটা মতামত দিবে। সেই মতামতটা তারা হয়তো বা তখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ তারা বিবেচনা করে দেখবে যে না, ঠিক আছে, তাদের এই জিনিসগুলো সব ঠিক আছে। এবং এর ফলে যেটা হবে, উইন উইন সিচুয়েশন হবে, ঠিক আছে, যে এক জায়গা থেকে মানে এককভাবেই না করে যদি ধরেন যে দুই পাশ থেকে যদি সমন্বয়ের মাধ্যমে যদি হয়, তাহলে এখানে অনেক ভুলভ্রান্তি হয়তো বা এড়ানো সম্ভব। তো যার ফলে আমি মনে করি এটা মার্কেটের জন্য একটা পজিটিভ হবে আর কি, ভালো হবে, এবং ভালো কোম্পানিগুলি মার্কেটে লিস্টেড তখন হবে। এবং সেক্ষেত্রে আলটিমেট দেখা যাবে যে বিনিয়োগকারী ভাইদের যে মানে প্রবলেম, তাদের যে লস করার সময়, সেটা হয়তো কমে যেতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কিছু জানবো, তবে তার আগে একটি বিরতির সময় হয়ে এসেছে। যাচ্ছি বিরতিতে, ফিরছি এক্ষুনি, সাথে থাকবেন। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আলোচনা করছিলাম প্রাইলিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর জহিরুল ইসলামের সাথে। ফিরছি আবার আলোচনায়। ডক্টর জহিরুল ইসলাম, বিরতির আগে আপনি আইপিও মার্কেট নিয়ে কথা বলছিলেন এবং বেশ কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। এবার জানতে চাইবো যে আপনি জানেন যে বাজেটে যে ইমপ্লিমেন্টেশনগুলো রাখা হয়েছে, প্রস্তাবনাগুলো রাখা হয়েছে, এটা যদি অনুমোদন দেওয়া হয় তবে আমাদের পুঁজিবাজার লং টার্ম ইফেক্ট কেমন আসতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আসলে আমরা যেটা দেখলাম যে এবছরের বাজেট পুঁজিবাজার বান্ধব। নট অনলি দিস, বাজেটের কথাও যদি আমি বাদ দিই, সাথে আরও যদি কিছু কথা যোগ করি, যেমন আপনার গভর্নমেন্ট কিন্তু বলেছে যে ব্যাংক ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে তারা নিয়ে আসবে, এবং সেটা কিন্তু তারা করেছে। এবং সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রেও তারা কিন্তু সেটা কমিয়েছে, এবং সেক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলো তারা সেই ইন্টারেস্ট রেট কমিয়েছে। পাশাপাশি আপনার সঞ্চয়পত্রের সুদের হারও কিন্তু সরকার কমিয়েছে। আর বাজেটে অনেকগুলো ইতিবাচক বিষয়, যেটা আমরা অলরেডি কিছু আলোচনাও করেছি, তার মধ্যে যেটা সবচেয়ে যে দাবি ছিল, যেটা কর্পোরেট ট্যাক্স, সেটা আপনার লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনার ব্যাংক বা লিজিং বা ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে 2.5% কমেছে, এবং যেগুলো নন ফাইন্যান্সিয়াল তাদের ক্ষেত্রে 2.5% কমেছে, এবং তাদের ক্ষেত্রে হলো 25%, আর ব্যাংকগুলোর ক্ষেত্রে বা লিজিং কোম্পানির ক্ষেত্রে 40%। তো এটা অনেক দিনের দাবি ছিল, এবং এর যে সুফলটা সেটা কিন্তু বিনিয়োগকারীরা পাবে। আর তার বাইরেও আরও কিছু অনেক পদক্ষেপ যেগুলো সরকার নিয়েছে, বাজেটে তারা উত্থাপন করেছে, এবং এগুলো যদি ইমপ্লিমেন্ট যদি হয় বা পাস যদি হয়ে যায়, তাহলে আমি মনে করি যে লং টার্মে আমাদের মার্কেট এর থেকে যে সুফলটা সেটা কিন্তু তারা পাবে, এবং এর ফলাফল বিনিয়োগকারীরা বুঝতে পারবে, এবং সব দিক দিয়ে মার্কেট একটা ভালো পজিশনে যাবে। এবং আমি যেটা বুঝতেছি যে গভর্নমেন্ট তারা কিন্তু মার্কেটের প্রতি তারা কিন্তু সহানুভূতিশীল, এবং এটা সরকার এটা নিশ্চয়ই ডেফিনেটলি বুঝে যে এই ক্যাপিটাল মার্কেটে যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে দেশের ডেভেলপমেন্টও কিন্তু আপনার থমকে দাঁড়াবে। তো সেই দিক বিবেচনা করে আমার মনে হয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এবং এর ফল আমরা ইনশাল্লাহ সামনে বুঝতে পারবো। খুব সংক্ষেপে জানতে চাইবো, এই মুহূর্তে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমাদের বিনিয়োগকারীরা, আমি মনে করি তারা স্মার্ট, ডেফিনেটলি স্মার্ট, এবং যখনই আমরা যেটা মার্কেটে আমরা যেটা দেখছি আপনার ট্রেড প্যাটার্ন দেখে, যখনই কোনো একটা কোম্পানি সে প্রফিট করে, যখন লাভ করে, সেটা কিন্তু তারা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো যার ফলে দেখছি খুব বেশি যে মুভমেন্ট, যে টানা যে 3 দিন বা 4 দিন বা 7 দিন যে ইন্ডেক্স যে আপ থাকবে, সেই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমরা আগে দেখতাম। তার মানে কি, এটা ম্যাচুরিটির লক্ষণ। একটা মানে ইনভেস্টর যখন তার সে শেয়ার কিনলো, যখন দেখে তার 10% লাভ আছে, সেই প্রফিটটা নিয়ে নিচ্ছে, এটা ঠিক আছে, এবং এটাই হওয়া উচিত কিন্তু আসলে। এবং এইভাবে আবার অনেকে আছে তারা লং টার্মে ইনভেস্ট করতে চায়, এরকম অনেক ইনভেস্টর আছে। তো আমি বলবো যারা লং টার্ম, তারা লং টার্ম হিসেবে থাকবে, শেয়ার বা স্টক কিনে তারা বসে থাকবে, যখন তার প্রফিট হবে তখন তারা সেল করবে। আর যারা শর্ট টার্ম, তারা শর্ট টার্মে করবে। ডক্টর জহিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে সময় দিতে পারছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পরে সংবাদে সাথেই থাকবেন।